শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 আগস্ট ও 15 শ্রাবণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যা পীড়িতদের পুনর্বাসনের চলতি মাসে ক্ষতিপূরণ শুরু হচ্ছে সমীক্ষা। 3 আগস্ট থেকে পরিবার পিছু 15,000 করে যানবাহনের ক্ষতিপূরণে বীমা কোম্পানির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। 19 বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। মর্মান্তিক, জলের ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে মৃত 4, আটক বাড়ির মালিক। শোকস্তব্ধ অরুণাচল কুমারপাড়া। সুখ মন্ত্রী কৌশিক রায় সহ বিজেপি জেলা সভাপতির। শিলচরে ফ্লাইওভারের পাইল টেস্টের মাটি খনন শুরু। 3 স্থানে হবে 1200 ডায়ামিটারের ডালাই। 28 দিন পর 875 টন লোড টেস্ট। সাম্প্রদায়িক হিংসার কবরে নেপাল, মৃত 3। একাধিক জেলায় জারি কারফিউ। স্কুল থেকে পলির স্তূপ সরানোর অর্থ, পড়ুয়াদের ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যা বিধ্বস্ত এলাকায় 9 আগস্ট স্কুল খোলার লক্ষ্য। মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতদারি রুখতে শ্রীভূমিতে টাস্ক ফোর্সের অভিযান। এবং সর্বশেষ খবরটি হল বিপাকে শতাধিক পরিবার, বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবি শ্রমিকদের। এবারে শুনুন বিস্তারিত খবর। ত্রাণ বিতরণের সঙ্গেই বন্যা দুর্গতদের পুনর্বাসনের কাজেও হাত দিল রাজ্য সরকার। উজানের 3 জেলার জনগণের দুর্দশা গুছিয়ে প্রথম ধাপে তাদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে 7 আগস্ট থেকে শুরু হচ্ছে ক্ষয়ক্ষতির সমীক্ষা। চেষ্টা করা হবে যাতে আগস্টের মধ্যে পীড়িতদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া যায়, যাতে গড় সংস্কার করে নিজেদের ভিটায় ফিরে যেতে পারেন তারা। এর আগে 2-3 আগস্টের মধ্যে পরিবার পিছু 15,000 টাকা তুলে দেওয়ার কাজও শুরু করা হবে। বন্যা পীড়িতদের পুনর্বাসন মূলত 2-3 দফে করতে চলেছে প্রশাসন। প্রথম পর্যায়ে তাদের হাতে তুলে দেওয়া হবে 15,000 টাকার সরকারি সাহায্য। এর জন্য সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বন্যা কবলিত এলাকায়। শিক্ষকরা সেই কাজ করছেন। শনিবারের মধ্যে সরকারের হাতে এক পরিষ্কার ছবি চলে আসবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তার ভিত্তিতে 2-3 আগস্ট থেকে শুরু হবে পরিবার পিছু 15,000 টাকা করে সরকারি সাহায্য বিতরণ। শুক্রবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই ওই খবর জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে স্থায়ী ক্ষয়ক্ষতির সমীক্ষা। মুখ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসন ও রাজস্ব বিভাগের সমন্বয়ের ভিত্তিতে স্থায়ী ক্ষয়ক্ষতির সমীক্ষা চালানো হবে। কার গড়ের কতটা ক্ষতি হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়েছে না আংশিক ক্ষতি হয়েছে, গরু ছাগল ইত্যাদি গবাদি পশুর কতটা ক্ষতি হয়েছে, তাঁত শালের ক্ষতি কতটা হয়েছে, এসব ক্ষতি দেখা হবে। মিশন মোডে সেই কাজ করা হবে। তিনি বলেন, 15 দিনের মধ্যেই ক্ষয়ক্ষতির পর্যালোচনা শেষ করা হবে। আগস্টের মধ্যেই বন্যা দুর্গতদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে তারা নিজেদের গড়ে ফিরতে পারেন। আজ থেকে বিভিন্ন বিভাগের মন্ত্রীরাও যাবেন বন্যা কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে। বন্যার ক্ষয়ক্ষতি সমীক্ষা চালানোর কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী নিজেও উজানের 3 জেলায় যাবেন। এর পরবর্তী পর্যায়ে শুরু হবে পরিকাঠামোর ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যায় রাস্তাঘাট, সেতু ইত্যাদির কতটা ক্ষতি হয়েছে খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে বন্যা দুর্গতদের ঘরে ফেরানো। পরবর্তী পর্যায়ে সেপ্টেম্বর থেকে শুরু হবে পরিকাঠামোর ক্ষয়ক্ষতির খতিয়ে দেখার কাজ। এর জন্য অনেক টাকার প্রয়োজন হবে। তাছাড়া সেপ্টেম্বর অবধি বন্যার ঝুঁকিও থাকে। তাই সেপ্টেম্বরের পর শুরু হবে পরিকাঠামো সংস্কারের কাজ। শিবসাগর চোরাইদেব জেলার জন্য ভালো প্যাকেজ দেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, কৃত্রিম মূল্য বৃদ্ধি, অবৈধ মজুতদারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু বাণিজ্যিক কার্যকলাপ রোধে কঠোর অবস্থান নিয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জেলা টাস্ক ফোর্সের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় শুক্রবার ব্যাপক পরিদর্শন অভিযান পরিচালিত হয়। এদিন সন্তর বাজার, মসজিদ রোড এবং বাজার কালীবাড়ি এলাকায় বেশ কিছু পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্যরা। বিশেষভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও দ্রব্যের বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। শাকসবজি বিক্রেতা, মুদি ব্যবসায়ী এবং অন্যান্য খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে পণ্যের মূল্য, মজুতের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পরিদর্শনের সময় ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, প্রতিটি দোকানে সাধারণ মানুষের সহজে দেখার মতো স্থানে
প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। পাশাপাশি নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী মজুতের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য মজুত কিংবা ইচ্ছাকৃতভাবে মূল্য বৃদ্ধি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের স্বার্থ রক্ষা করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি না ঘটে সে বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ধরে রাখার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ন্যায্য বাণিজ্যিক অনুশীলন বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার পরিদর্শন ও নজরদারি অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী কৃত্রিম মূল্য বৃদ্ধি, অবৈধ মজুতদারি ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো মর্মান্তিক, জলের ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে মৃত 4, আটক বাড়ির মালিক, শোকস্তব্ধ অরুণাচল কুমারপাড়া। অরুণাচলের কুমারপাড়া গ্রামে শুক্রবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নির্মীয়মান একটি বাড়ির জলের ট্যাঙ্ক এদিন পরিণত হলো মরণফাঁদে। একে একে প্রাণ হারালেন 4 জন। প্রথমে একজন, এরপর তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জনের করুণ মৃত্যু হলো। এমন হৃদয় বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা কুমারপাড়া। ঘটনার জেরে পুলিশ আটক করেছে বাড়ির মালিক প্রাক্তন পুলিশ কর্মী গৌতম পালকে। উদারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে একটি রড ফ্যাক্টরিতে 3 শ্রমিক এবং একজন গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই অরুণাচল কুমারপাড়ার এই হৃদয় বিদারক ঘটনায় শোকস্তব্ধ পুরো কাছাড় জেলার জনসাধারণ। কুমারপাড়ার জলাধার দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন নন্দন পাল, শম্পু পাল, দেবাশিস পাল এবং নিলয় পাল। নন্দন ও শম্পু শ্রমিক, দেবাশিস রাজমিস্ত্রি এবং নিলয় পেশায় ল্যাবরেটরি টেকনিশিয়ান। 4 জনের বাড়ি কুমারপাড়া গ্রামে। তাদের মধ্যে নিলয় নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। প্রতিবেশীদের বিপদে দেখে কোনো দ্বিধা না করেই তিনি জলের ট্যাঙ্কে নেমে পড়েন, কিন্তু সেই মানবিকতার মূল্য দিতে হলো তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন একটি বাড়িতে জলের ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল 10:30 নাগাদ আবার কাজ শুরু হয়। প্রথমে জলাধারের ভিতরে নামেন রাজমিস্ত্রি দেবাশিস পাল। কিছুক্ষণ পরে তিনি জলের ট্যাঙ্কের ভিতরে আর্তচিৎকার শুরু করেন। চিৎকার শুনে কি ঘটেছে তা বুঝে উঠতে না পেরে তাকে উদ্ধার করতে নিচে নামেন শ্রমিক শম্পু পাল। তিনি আর উপরে উঠতে পারেননি। এরপর সহকর্মীদের বাঁচাতে ট্যাঙ্কে নামেন নন্দন পাল। কয়েক সেকেন্ডের মধ্যে জলের ট্যাঙ্কের ভিতরে তিনিও অচেতন হয়ে পড়েন। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে পুকুরে স্নান করতে যাচ্ছিলেন নিলয় পাল। চিৎকার শুনে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি। প্রতিবেশীদের প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টায় তিনিও জলাধারে নেমে পড়েন। সেখানে নেমে তিনিও একই পরিণতির শিকার হন। কয়েক মুহূর্তের মধ্যে 4 জনই অচেতন হয়ে পড়ে থাকেন। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। তারা অসহায় হয়ে সেই দৃশ্য দেখছিলেন। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, তখন অরুণাচলের টিকর গ্রামের যুবক দীপেন্দু দাস অসীম সাহসিকতার পরিচয় দেন। রশি বেঁধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি জলাধারের ভিতরে নামেন। স্থানীয়দের সহযোগিতায় একে একে 4 জনকে অচেতন অবস্থায় বাইরে বের করে আনেন। পরে জলাধারের গায়ে ছিদ্র করে ভিতরে জমে থাকা গ্যাস বের করার চেষ্টা করা হয়। জানা গেছে, মাটি থেকে প্রায় 12 ফুট উঁচুতে নির্মিত ওই জলাধারের ভিতরে প্রায় 3 ফুট জল ছিল। তাদের উদ্ধারের পর 108 অ্যাম্বুলেন্সে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও দীর্ঘক্ষণ কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রতিবেশীরাই অটোরিকশায় 4 জনকে প্রথমে শিলচর সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা 4 জনকেই মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ 4টি মৃতদেহ কুমারপাড়ায় পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয় স্বজনরা। গোটা গ্রাম যেন মুহূর্তে সুখের গ্রামে পরিণত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকায় জলাধারের ভিতরে বিষাক্ত গ্যাস জমে গিয়েছিল এবং অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে গিয়েছিল।
ফলে একের পর এক 4 জনই শ্বাসরুদ্ধের শিকার হন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিশাল ধাক্কা নেমে এসেছে 4টি পরিবারে। নিলয় পাল অবিবাহিত ছিলেন। শম্পু পালের মাত্র 8 মাসের একটি শিশু সন্তান রয়েছে। শিশুটি বাবাকে চিনে ওঠার আগেই হারালো জীবনের সবচেয়ে বড় আশ্রয়। দেবাশিস পালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নন্দন পালেরও একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যদের হারিয়ে এখন অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গিয়েছে 4টি পরিবার। পরবর্তী খবরটি হলো বিপাকে শতাধিক পরিবার, বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবি শ্রমিকদের। উদারবন পানগ্রামের কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পুনরায় চালু করার দাবিতে সরব হলেন শ্রমিকরা। গত রবিবারের মর্মান্তিক বিস্ফোরণে 4 জনের মৃত্যুর পর থেকে বন্ধ রয়েছে কারখানার কাজকর্ম। দুর্ঘটনার পরই কারখানাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা। কিন্তু ঘটনার 6 দিনের মাথায় কারখানাটি পুনরায় চালু করার দাবিতে সরব হলেন শ্রমিকরা। শুক্রবার কারখানার সামনে জমায়েত হয়ে সেটি দ্রুত চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ক্ষুব্ধ আতঙ্কিত শ্রমিক কর্মচারীরা হত সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে তারা জানান যে ক্ষতি হয়েছে তা কোনো অর্থ দিয়েই পূরণ সম্ভব নয়। কিন্তু সুখ প্রকাশের মাঝেই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়েও দিশেহারা হয়ে পড়েছেন তারা। এই কারখানায় কাজ করে নিজেদের সংসার চালাচ্ছেন 4 থেকে 5 শতাধিক শ্রমিক কর্মচারী। ইন্ডাস্ট্রিটি পুরোপুরি গুটিয়ে নিলে যেমন কর্মহীন হয়ে পড়বেন তারা, তেমনি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে চরম ক্ষতি হবে গোটা এলাকার অর্থনীতি ও সামাজিক কাঠামোর। বিস্ফোরণের ঘটনার পর দ্রুত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করায় রাজ্য সরকার ও কোম্পানি কর্তৃপক্ষের প্রশংসা করার পাশাপাশি স্থানীয়দের রুটি-রুজি বাঁচানোর আকুল আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। তাদের আর্জি আইনের পথ ধরে দোষীদের বিচার হলেও যেন সামগ্রিকভাবে কারখানাটি বন্ধ করা না হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।